এত বড় অপমান। আর আমরা সবাই বলেছিলাম, যেটা রাজ্যের মন্ত্রী, সংবিধান ছুঁয়ে শপথ নেওয়া মন্ত্রী, সে বলছে যে একটা ধর্মে জন্মালে তুমি সৌভাগ্যবান, অন্য ধর্মে জন্মালে অভাগা। এরকম সাম্প্রদায়িক কথাকে বরদাস্ত করা যায় না। তাই নিয়ে কত সন্ধ্যেবেলা টিভিতে আলোচনা, বিজেপির ছাপমারা টিভি চ্যানেল সন্ধ্যের পর সন্ধ্যে আলোচনা করে যাচ্ছে, লোক খেপিয়ে যাচ্ছে যে দেখো পশ্চিমবাংলা জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় এখন তুমি হিন্দু হলে অভাগা, তোমার পূর্বপুরুষকে ওপার বাংলা থেকে পালিয়ে আসতে হয়েছিল, এই পশ্চিমবাংলা এবার জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে, এবার তোমার পূর্বপুরুষ এবার তোমাকে এবার এখান থেকে পালাতে হবে। কত বাজার গরম করলো, কত বাজার গরম করলো করে। সেই হিন্দু ঘরে জন্মালে আপনি অভাগা বলা ববি হাকিম এখন ভালো তৃণমূল হয়ে গেছে। সে এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে গিয়ে মিটিং করছে। সে এখন শুভেন্দু, আবার আজকেই কাগজে দেখি খবর বেরিয়েছে, ববি হাকিম কলকাতায় যে দুর্গাপুজো করে, ওর ক্লাব থেকে চেতলায় দুর্গাপুজো করে, গত বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর সেই নাকি দুর্গা ঠাকুরের চোখ আঁকতেন, আর প্রত্যেক বছর সেই পুজো উদ্বোধন করতেন। ববি হাকিম গিয়ে মিটিং করে সিদ্ধান্ত করে এসছে, ঘোষণা করা হচ্ছে ক্লাব থেকে, ববি হাকিম ঘোষণা করেছে যে এই বছর ববি হাকিমের ওই পুজোর উদ্বোধন করবে শুভেন্দু অধিকারী গিয়ে চেতলায়। এদের সেটিং হয়ে গেল। ইসলামে না জন্মে হিন্দু ঘরে জন্মালে তুমি অভাগা বলা ববি হাকিমের ব্যবস্থা হয়ে গেল। আর পাড়ার একটা মসজিদের আজান, যে আজান শুনে আমরা ছোটবেলা থেকে জেনে এসছি যে বিকেলবেলা আজানে, ভোরবেলা ভোরের আজান শুনবো, বিকেলে আজানের ডাক আসবে। কেউ আপনি হিন্দু হন, মুসলমান হন, যেই হন না কেন, যে আজান কোনোদিন আপনার কোনো সমস্যা করেনি, যে আজান আপনাকে কোনোদিন কোনো খোঁচা দেয়নি, হঠাৎ করে সেই আজানটা এখন আমার শত্রু হয়ে গেল, আর ববি হাকিম আমার বন্ধু হয়ে গেল। শিব ঠাকুরকে কন্ডম পরিয়েছিল সায়নী ঘোষ, সেই ছবি দেখিয়ে যে পারবে অন্য ধর্মে এটা করতে, তুমি যদি এরকম ভাবে নবীকে অপমান করো, যদি আল্লাহকে অপমান করো, মুসলিমরা তোমায় ছাড়বে? তুমি যদি যীশু খ্রিস্টকে অপমান করো, খ্রিস্টানরা তোমায় ছাড়বে? এইসব খালি আমাদের ধর্মে করা যায়। শিব ঠাকুরকে কন্ডম পড়াচ্ছে সায়নী ঘোষ, আমাদের ধর্মকে নিয়ে ছাপলামি, আমাদের ধর্মকে নিয়ে ছেলে খেলা, তার নামে এফআইআর হলো, কত কিছু হলো। এখন মসজিদের আজানের মাইক আমার শত্রু হয়ে গেল, আর সায়নী ঘোষ এখন ভালো তৃণমূল হয়ে গিয়ে এখন স্বয়ং নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে বসে মিটিং করছে, নরেন্দ্র মোদীর সঙ্গে। আর মোদীরা বলিহারি যায়। এই শ্রাবণ মাস চলছে, শিব ঠাকুরের পুজোর মাস, শিব ঠাকুরের পুজোর মাসে কেউ সায়নী ঘোষের সঙ্গে মিটিং করে? বলুন, এই রাজনীতি দেখার জন্য, এই রাজনীতি দেখার জন্য যে মানুষ বিজেপিকেও ভোট দিয়েছিলেন তিনি ভোট দিয়েছিলেন। আর এরা যদি এই সমস্ত কিছু করে বলে যে এগুলো আমাদের ন্যাশনাল কম্পালশন, দিল্লিতে এগুলো করতে হবে আমাদেরকে দেশের স্বার্থে, তো ভাই কদিন আগে দেখলাম এই পাশে পানিহাটি তারা কেএফসিতে লোকাল বিজেপির নেতারা তৃণমূলের নেতাদের সঙ্গে বসে সেটিং করছিল। সাধারণ বিজেপির কর্মীরাই ওখানে মোবাইল নিয়ে ঢুকে গিয়ে তার ভিডিও করে ওখানে ঝামেলা করছে যে কী ব্যাপার, এখানে তৃণমূলের লোকেদের সঙ্গে সেটিং করা হচ্ছে কেন? তো ভাই লোকাল বিজেপির নেতাকে দোষ দিয়ে লাভ কি আছে? ওটা যদি তোমাদের ন্যাশনাল কম্পালশন হয়ে থাকে তাহলে এটা ওদের কামারহাটি কম্পালশন। তুমি দিল্লিতে সেটিং করবে তো, আর এরা কামারহাটিতে সেটিং করলে দোষ, এটা খড়দায় সেটিং করলে দোষ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি হওয়ার ছিল, কি হচ্ছে। ধর্ষণ করার জন্য, খুন করার জন্য একজন গ্রেপ্তার হয়, আর ওই ধর্ষণের প্রতিবাদ করার জন্য গোটা রাজ্য জুড়ে আমাদের একের পর এক কমরেড, কলকাতায়, দুর্গাপুরে, কোচবিহারে, পুরুলিয়ায় আমাদের একের পর এক কমরেড, তারা এই ধর্ষণের, খুনের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়, তাদেরকে জেলে রাত কাটাতে হয়। 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 12 দিন জেল খাটতে হয়েছে আমাদের কমরেডদেরকে। কেন? তারা তাদের নিজের এলাকায় অভয়ার খুনের, অভয়ার ধর্ষণের তদন্ত চেয়েছিল, ন্যায় বিচার চেয়েছিল। এই ঘটনা ঘটেছে। কিন্তু এত কিছুর পরে আমরা জানতাম পশ্চিমবঙ্গ সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী নিজের একেবারে পেয়ারের লোক সন্দীপ ঘোষ, তারা মিলে এই ঘটনা ঘটিয়েছে। পশ্চিমবাংলার পুলিশকে কাজে লাগিয়ে সেই ঘটনার প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এই ঘটনা তদন্ত করবে না। সিবিআই তদন্ত চেয়ে আদালতে মামলা হয়। এখানে আপনারা যারা আছেন, আমার গুরুজন যারা আছেন, আপনারা অনেকে আমার থেকে ভালো এটা জানবেন, ভারতে খুব একটা এরকম ঘটনা দেখবেন না যেখানে কোনো ক্রাইম হওয়ার পরে, কোনো অপরাধ হওয়ার পরে 96 ঘন্টার মধ্যে সেই ঘটনা তদন্তের দায়িত্ব সিবিআই পেয়ে গেছে। সাধারণভাবে এরকম দেখবেন না। তার কারণটা হচ্ছে আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার হচ্ছে রাজ্যের বিষয়। যে কোনো ঘটনা যখন ঘটে, খুন হোক, চুরি হোক, ডাকাতি হোক, ধর্ষণ হোক, যাই হোক, বড় কোনো স্ক্যাম হোক,
যখন কোনো ঘটনা ঘটে প্রথমে রাজ্যের পুলিশ, যে কোনো রাজ্যে সেটা সত্যি, রাজ্যের পুলিশ সেই তদন্ত করা শুরু করে। তারপরে একটা সময়ের পরে গিয়ে যদি দেখা যায় যে রাজ্যের পুলিশ তদন্ত করতে পারছে না, করতে চাইছে না, যে কোনো রাজনৈতিক কারণে হোক, তাদের ব্যর্থতার জন্য হোক, অপদার্থতার জন্য হোক, পুলিশ যদি তদন্ত করতে না পারে, তাহলে অনেক সময় 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 4 বছর পরে, 5 বছর পরে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। এরকম ঘটনাও ঘটেছে আমাদের দেশে। সচরাচর এরকম ঘটনা দেখাতে পারবেন না যে একটা অপরাধ হলো আর 96 ঘন্টার মধ্যে সিবিআই তা তদন্ত করার সুযোগ পেয়ে গেল। সিবিআই সুযোগ পায় 6 মাস, 1 বছর, 2 বছর পরে। এক্ষেত্রে 96 ঘন্টার মধ্যে সুযোগ পেয়ে গেছিল, তারপরেও ওরা এই ঘটনা তদন্ত করলো না। ওরা বললো নাকি সব প্রমাণ লোপাট হয়ে গেছে। দুপুরবেলা, সকালবেলা কোর্টে মামলাটা এনলিস্ট করা হলো, দুপুরবেলা জাজের টেবিলে মামলাটা উঠলো, বিকেলের আগে জাজ রায় দিয়ে দিল যে তদন্ত আমরা সিবিআইকে হ্যান্ডওভার করে দিচ্ছি। এই জিনিস স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কটা দেখাতে পারবেন ভারতে এরকম হয়েছে? তারপর ওই ছেদ যুক্তি শুনে গেলাম আমরা যে তদন্ত কোনো নাকি প্রমাণ খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রমাণ নাকি সব লোপাট হয়ে গেছে। 96 ঘন্টার মধ্যে তদন্তের দায়িত্ব পাওয়ার পরও যদি সিবিআই প্রমাণ খুঁজে না পায়, তাহলে এদের সিবিআইতে চাকরি করা উচিত নাকি এদের শিয়ালদা স্টেশনে রুমাল বেচা উচিত বলুন তো? তারা করলো তদন্ত। তারপরে 2 বছর কিভাবে কেটে গেল আমরা জানি। বিধানসভা ভোট আসলো, আমাদের পার্টির পক্ষ থেকে একটা কথা পরে বলা হলো, অভয়ার মা, তিলোত্তমার মা রত্না দেবনাথ, তিনি ভোটে প্রার্থী হলেন। একটা অদ্ভুত কথা, বিজেপি এবং বিজেপির কিছু পোষা ইউটিউবার যারা নিজেদেরকে সাংবাদিক বলে পরিচয় দেয়, শুভেন্দু অধিকারী একটা মোবাইল আর একটা বুম কিনে দিয়েছে। 5 বছর ধরে শুভেন্দুর কথা শুনে গোটা বাংলা জুড়ে দালালি করে বেরিয়েছে। কিছু এই টিভি, হ্যান টিভি, ত্যান টিভি সব ইউটিউব চ্যানেল বানিয়ে রেখেছিল, আর কতগুলো দালালকে কিনেছিল এদিক ওদিক থেকে। তারা মিলে বলা শুরু করলো কি, যে অভয়ার মা ভোটে দাঁড়াচ্ছে, তিলোত্তমার মা ভোটে দাঁড়াচ্ছে, তার বিরুদ্ধে কেন বামেরা কলতানকে প্রার্থী করলো? আপনারা জানেন অভয়া তিলোত্তমার মায়ের বিরুদ্ধে তো কলতানকে বামপন্থীরা প্রার্থী করেনি। বামপন্থীরা আগে কলতানের নাম ঘোষণা করেছিল, সিপিআইএম আগে ওখানে প্রার্থী ঘোষণা করেছিল, বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করেছিল। প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পরে কলতানের বাড়ি কলকাতায় ঢাকুরিয়াতে, ও ঢাকুরিয়া থেকে পানিহাটিতে প্রার্থী হিসেবে ওর নাম ঘোষণা করার পরে পানিহাটিতে গিয়ে আগেও আমাদের পার্টি অফিসে যায়নি, আগে কোনো পার্টির নেতার বাড়িতে যায়নি, ও আগে ছুটে গেছিল অভয়ার বাড়িতে, তিলোত্তমার বাড়িতে, অভয়ার বাবা মায়ের আশীর্বাদ নিতে। পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েছিল, নিয়ে বলেছিল এই লড়াই খালি আপনার মেয়ের জন্য নয়, গোটা বাংলা জুড়ে যে অভয়ারা তিলোত্তমারা রয়েছে সবার জন্য এই লড়াই আমরা লড়ছি, এই লড়াই আপনাদের আশীর্বাদ চাই। তারপরে ওনারা ভোটে দাঁড়িয়েছেন বিজেপির পক্ষ থেকে, দাঁড়াতেই পারেন, আমাদের সেখানে বলার কিছু নেই। কিন্তু এই কথাটা বাজে কথা, মিথ্যে কথা, যে কলতানকে দাঁড় করানো হয়েছিল অভয়ার মায়ের বিরুদ্ধে। যখন কলতান ভোটে দাঁড়িয়েছিল তখন পশ্চিমবাংলার একটা কাকপক্ষীয় কল্পনা করতে পারেনি যে কেউ তার ধর্ষিতা খুন হওয়া মেয়ের নাম করে বিজেপির হয়ে সেই কেন্দ্রে প্রার্থী হবে, কেউ কল্পনাও করতে পারেনি। আমি আবার বলছি, উনি প্রার্থী হয়েছেন, তা হতেই